বাংলাদেশে এরকম ধরনের ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করছেন? ভারতের দাবার চালে নাকি বাংলাদেশ। মাঝখানে বেশ কয়েকটা দিন আমরা যেটি হচ্ছে যদি বলতে চাই যে ভারতের পশ্চিমবঙ্গের যে রিপাবলিক চ্যানেলটি রয়েছে, রিপাবলিক চ্যানেলের যিনি মলম বিক্রেতার অন্যতম, যাকে বলা হয় ময়ূখ রঞ্জন ঘোষ, তিনি মাঝখানে আমরা যেটি দেখেছিলাম বারবারই তিনি বলছিল যে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল তারা যে কোনো সময় দখলে নিচ্ছে কিংবা দখল প্রায় করে ফেলছে, চারদিক থেকে ঘিরে ফেলেছে। এইরকম প্রচার প্রচারণা যখন চালাচ্ছিল তখন কিন্তু ভারতেরই সুশীল সমাজের মানুষজন আছে, তাদেরই তুপের মুখে পড়ে যায় এই ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা যেরকম ভাবে তাকে নিয়ে ট্রল করে ভিডিও বানিয়েছে, তেমন ভারতের অনেক যারা আসলে ন্যায় বিচারক, যারা আসলে সবসময় স্থিতিশীল পরিবেশ চায়, ভালো চায়, শান্তি চায়, তারা কিন্তু ময়ূখ রঞ্জনের বিরুদ্ধেও কথা বলেছে। তো এর মধ্যে যখন আসলে ময়ূখ রঞ্জন ঘোষের চারপাশ থেকে তাকে চেপে ধরা হয়, যেরকমটা তিনি একের পর এক প্রচার করছিল যে বাংলাদেশকে ঘিরে ফেলেছে ভারত, তো সেই প্রেক্ষাপটে তিনি নিজেই সেই চালের মধ্যে পড়ে গিয়েছিল। তো নতুন করে আজকে আমি যেটি দেখলাম যে এখানে আমার সামনে পিসিটা আছে এবং পিসিতে যেটি হচ্ছে জবাব চাই বাংলা, অর্থাৎ রিপাবলিক চ্যানেলে এবারে তিনি যে যেটি টাইটেল দিয়েছে সেটি হচ্ছে যে বিনা যুদ্ধেই ভারতের দাবার দান, এবার বাংলাদেশ খান খান। অর্থাৎ দেখেন মানে সে কতটা পাগল হতে পারে এবং কতটা ভুয়া তথ্যকারী হতে পারে, কতটা ভুয়া মলম বিক্রেতা হতে পারে, যে তিনি আমার মনে হয় কি জানেন যে উনি ঘুমে থেকেও বাংলাদেশকে নিয়ে দুঃস্বপ্ন দেখে। উনি ঘুমে থেকেও কিভাবে একটি দেশের পরিবেশ খারাপ করা যায়, একটি দেশের রাজনীতিকে খারাপ করা যায়, একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা যায়, একটি দেশের মানুষের মধ্যে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে কিভাবে দাঙ্গা লাগানো যায়, আমার মনে হয় তিনি ঘুম থেকেও সেটি চোপে চোপে উঠেন। তো সেই প্রেক্ষাপটে এবার তিনি যেটি বলছেন যে মাঝখানে আমরা দেখেছিলাম যখন আসলে তিনি ভারতীয়দেরই তুপের মুখে পড়ে গেছে, শুধু বাংলাদেশের না। কারণ একটি বিষয় যে আজকে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদেরকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লেগেছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দিকে লেগেছে, তো সেই প্রেক্ষাপটে এসে যখন তিনি মাঝখানে চাপে পড়ে গেছেন তখন তিনি মায়ানমারের প্রসঙ্গে চলে গেছেন। তখন ভারত আর বাংলাদেশ দখল করছে না কিংবা চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, নোয়াখালী, রংপুর দখল করছে না, তখন হচ্ছে উনি চলে গেলেন মায়ানমারের দিকে। তো এই মায়ানমার গুটি চালতে 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 এবার তিনি দেখলেন যে আসলে এই মায়ানমার নিয়ে কথা বলেও আসলে খুব একটা সুবিধা করা যাচ্ছে না, আর মানুষের মধ্যে যেরকম ভাবে আসলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার দরকার সে জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন। তো সেই প্রেক্ষাপটে এসে এবার তিনি আবারও ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে এসেছেন, দাবার সেই চাল কিংবা দাবার সেই দান। অর্থাৎ তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে ভারতে দাবা আবিষ্কার হয়েছে, এটি তিনি আমি জানতাম না, যেহেতু আমি আসলে দাবা খেলার বিষয়ে এতটা অভিজ্ঞ না, যে দাবার যে চালটি, চালের যে কুটটি বা এক পাশে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন হচ্ছে সেই দাবার যদি চালটা চালে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে যেটি বলবো নরেন্দ্র মোদী, তাহলে সে দাবার চালে পড়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং মাঝখানে আজ থেকে 1 মাস আগেও কিন্তু তার মুখেরই শব্দ ছিল, তারই ভুয়া তথ্য ছিল বা তারই কন্টেন্ট, তিনি কন্টেন্ট ক্রিয়েট করেছিল, যেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাচ্ছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস পালানোর পথে। আবার আজকে আরেকটি জিনিস আমি দেখলাম, আজ হচ্ছে 21শে ডিসেম্বর, অর্থাৎ আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আসলে আজ বলতে আমি কয় তারিখের কথা বলছি। হ্যাঁ, 21শে ডিসেম্বরে তিনি এবার এসে আমাদের যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েও তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, অর্থাৎ নাবালক উপদেষ্টা বলছেন। তো আমার কথা হচ্ছে ভারত এত বৃহৎ একটি রাষ্ট্র, বাংলাদেশ এত ক্ষুদ্র একটি রাষ্ট্র, ফু দিলে উড়ে যাবে কিংবা দাবার চাল ভারতের হাতে, নরেন্দ্র মোদীর হাতে, তাহলে এই দাবার চাল নিয়ে কিংবা যার হাতে এত বড় দাবার চাল, যিনি চাললেই বাংলাদেশ ছাল ছাল হয়ে যাবে, সেখানে ওনার এত বেশি কথা কেন বলার প্রয়োজন হচ্ছে?
তিনি কেন দেখতে পাচ্ছেন না যে তিনি যখন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলছেন, তখন ভারতের যারা মুসলমান ধর্মাবলম্বীর যারা নেতা রয়েছেন তারা কিন্তু এবার সংসদকে গরম করে ফেলেছে এবং সেখানে তারা প্রতিবাদের ঝড় তুলেছে এবং তারা কিন্তু বলেছে যে মুসলমান ধর্মীয় যারা নেতা রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যখন এত কথা বলা হচ্ছে, সংখ্যালঘুদের নিয়ে এত চিন্তা, এত টেনশন, কিন্তু ভারতে যে মুসলমান সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা হচ্ছে, তাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, তাদের সেই প্রার্থনালয় মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। এবং আমি আরেকটি বিষয় যদি বলি যে আমরা আরেকটি বিষয় দেখলাম যে সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে এবং আপনারা দেখবেন যে আমার চ্যানেলেই কিন্তু সেই কন্টেন্টটি আছে যে ভারতে যে পুরনো মসজিদগুলো রয়েছে সে মসজিদগুলোর নিচে মন্দিরের খুঁজে তারা এখানে বিভিন্ন ধরনের গবেষণা চালাচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে ভারতের যে পুরনো মসজিদগুলো রয়েছে, ঐতিহাসিক যে মসজিদগুলো রয়েছে সেগুলোর নিচে মন্দির পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এগুলো নিয়েও কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে। তো এখন বিষয় হচ্ছে যে সমষ্টিগতভাবে আমার একটি প্রশ্ন যে আজকে ভারত যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট না করত, তারা যদি বাংলাদেশের কথাই চিন্তা করত, সমষ্টিগতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করত, তাহলে শুধু বারবার এই রিপাবলিক চ্যানেলের এই মলম বিক্রেতার মুখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামকে উল্লেখ করে এত বাজে ল্যাঙ্গুয়েজ, এত বাজে ভঙ্গিমায় তিনি কন্টেন্ট ক্রিয়েট করতো না। তো সেখানে তিনি স্পেসিফিক ওনার যদি এত কিছুই থাকে, উনি দেখি পুরো ভিডিও জুড়ে, অর্থাৎ এই পুরো কন্টেন্ট জুড়ে ওনার এক পাশ থেকে আরেক পাশ লাফালাফি, একদম পারলে উনি ওনার যে টেবিলটা রয়েছে সেই টেবিলের উপরে পর্যন্ত উঠে যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যে তথ্যগুলো প্রচার করছেন নির্দিষ্ট সেগুলোর কোনো চক কিংবা সেগুলোর যদি কোনো নির্দিষ্ট ভিডিও থাকে যে অপপ্রচারগুলো করছেন, হ্যাঁ আপনি বলছেন যে আজকেই বাংলাদেশকে দখল করে ফেলছে, চারপাশ থেকে ঘিরে ফেলছে, হ্যাঁ সেগুলো তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে টেলিভিশন চ্যানেল পাঠিয়ে ভিডিও করতে হয় না। তো আপনি যে তথ্যগুলো ময়ূকরঞ্জন ঘোষ, মিস্টার ময়ূকরঞ্জন ঘোষ, আমি আপনাকেই বলবো মলম বিক্রেতা, যেটি হচ্ছে আপনি যে তথ্যগুলো দেন সেই তথ্যগুলোর আসলে প্রমাণ কি বা আপনার এটা সত্যতা কি, সেই আপনার মুখের কথাই যে মানুষ বিশ্বাস করবে, একজন সুশীল সমাজের মানুষ, ভদ্রলোক, যাকে সত্যিকার ভাবে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ সাংবাদিক হিসাবে আসলে তাকে মূল্যায়ন করবে, তার কথা বলার স্টাইল, তার আচরণ, তার ভানভঙ্গি সবকিছু কিন্তু থাকবে শালীনতার মধ্যে। তো আপনার আসলে কথা বলার মধ্যেই বোঝা যায় যে আপনাকে যদি কেউ মুভি স্টাইলে শুট করে তাহলে একটা কমেডিয়ান ছবি কিন্তু হয়ে যাবে। তো সেখানে আসলে বাংলাদেশকে দখল করে নিচ্ছে, এর আগে বললেন যে এই জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে, প্রায় দখল করার পথে, তারপরে চলে গেলেন মায়ানমার থেকে আবারও আপনি ফিরে আসলেন এই জায়গাটিতে। তো আসলে আপনি কি চান? আর আমি যারা ভারতের শ্রদ্ধাভাজন যারা আছেন সকল ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আমি বলবো, ময়ূকরঞ্জন ঘোষ বাংলাদেশের পিছনে যেভাবে লেগেছে কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে লেগেছে, বা তিনি আজকে দেখলাম যে ওনার চ্যানেলের সেই ভিডিওতে বলছেন যারা আমার অনুসারী আছেন, যারা আমার ভক্ত আছেন, তারা নিশ্চয়ই আমার উপর আস্থা রাখছেন, আমার উপর বিশ্বাস রাখছেন, এইভাবে বলে বলে তিনি তথ্যগুলো প্রদান করছে। তো ময়ূকরঞ্জন ঘোষ সম্পর্কে আজকে আমার বাংলাদেশের শ্রদ্ধাভাজনদের কথা বলবো না, বাংলাদেশের যারা আছেন তাদেরকে আমি প্রশ্ন করবো না। হ্যাঁ, আমি ভারতে যারা আমার ভিডিও যারা দেখে থাকেন, কারণ আমি ময়ূকরঞ্জন ঘোষের মতন এত ফ্যান ফলোয়ার থাকা কোনো চ্যানেলের ভিডিও করছি না, হ্যাঁ খুব ছোট্ট পরিসরে একটি চ্যানেলের ভিডিও করছি, কিন্তু আমি ভারতীয় ভাইদের কাছে, বোনদের কাছে, ভারতীয় জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, ময়ূকরঞ্জন ঘোষ তিনি রিপাবলিক চ্যানেলের সাংবাদিক হিসাবে তিনি যে তথ্যগুলো প্রচার করে থাকেন বা যে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকেন এর মধ্যে কতটা সত্যতা আছে, কতটা বাস্তবমুখী তথ্য তিনি প্রদান করেন, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ময়ূকরঞ্জন ঘোষের এই সকল তথ্য নিয়ে আপনার মতামত কি, বা আপনি কতটা তার তথ্যকে বিশ্বাস করেন, তার কথাকে বিশ্বাস করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শেষে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।